প্রিয় শিক্ষার্থীরা, আমি আল মাহমুদ, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ ও শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে সপ্তম অধ্যায় অর্থাৎ ভৌত আলোক বিজ্ঞান এই অধ্যায়ের উপরে একটা ক্লাস নেব। আমরা আজ ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের উপরে একটা ক্লাস করব। তো শিক্ষার্থীরা, মূল পাঠে প্রবেশ করার পূর্বে আমরা কিছুটা প্রাথমিক ধারণা নিতে চাই। তো খেয়াল করে দেখো, যদি এমন হয় যে দুটি আলো উৎস S1 এবং S2, দুটি ক্ষুদ্র ক্ষুদ্র আলো উৎস, তার থেকে আলোক রশ্মি নির্গত হচ্ছে। এই উৎসটার সামনে একটি পর্দা রয়েছে, একটি পর্দা। S1 থেকে একটা আলোক রশ্মি, S1 উৎস থেকে একটা আলোক রশ্মি পর্দার উপরে যে কোনো একটা বিন্দু, ধরা যাক P বিন্দু, সেখানে গিয়ে পড়লো। একই সময় ওই একই বিন্দু S2 থেকে আরেকটা আলোক রশ্মি একই বিন্দুতে গিয়ে পড়লো। তো কি হলো শিক্ষার্থীরা, যে আমরা দুটি আলো উৎস বিবেচনা করলাম, S1 এবং S2। এই উৎস দুটি থেকে দুটি আলোক রশ্মি পর্দার পরে একটি বিন্দু P, সেখানে গিয়ে একই সাথে আপতিত হলো। তো যদি এমন হয় যে উৎসদ্বয় হতে নির্গত যে আলোক রশ্মি P বিন্দুতে আপতিত হলো, তারা যদি সমদশায় মিলিত হয়, তখন কি হবে সেটা আমরা দেখি। দেখো, এটা হলো তরঙ্গের বিস্তার, এইটুকু অথবা এইটুকু, এটাকে বলে তরঙ্গের বিস্তার, তোমরা জানো। তো যদি এমন হয় যে প্রথম তরঙ্গ S1 থেকে নির্গত যে তরঙ্গ, সেই তরঙ্গের তরঙ্গ চূড়া P বিন্দুতে এসে আপতিত হয়েছে, আবার S2 থেকে আপতিত যে তরঙ্গ, সেই তরঙ্গেরও তরঙ্গ চূড়া ওই একই বিন্দু P বিন্দুতে আপতিত হলো, অর্থাৎ দ্বিতীয় তরঙ্গের তরঙ্গ চূড়া ওই একই বিন্দুতে আপতিত হলো। তাহলে মিলিত বিন্দুতে কি হবে, যে উভয় তরঙ্গের তরঙ্গ চূড়া যদি ওই P বিন্দুতে মিলিত হয়, তাহলে মিলিত তরঙ্গের বিস্তার স্বাভাবিক বিস্তারের চেয়ে দ্বিগুণ হবে, কারণ উভয় একই দশায় রয়েছে। ফলে মিলিত তরঙ্গের বিস্তার হবে কি স্বাভাবিক তরঙ্গের বিস্তারের চেয়ে দ্বিগুণ। ফলে ওই P বিন্দুতে আলোর উজ্জ্বলতা হবে স্বাভাবিক উজ্জ্বলতার দ্বিগুণ, অর্থাৎ P বিন্দুতে উজ্জ্বল একটা রেখা পাওয়া যাবে, উজ্জ্বল একটা ডোরা পাওয়া যাবে। এই উজ্জ্বল ডোরা সৃষ্টি হবে যদি S1 এবং S2 থেকে নির্গত তরঙ্গদ্বয় P বিন্দুতে সমদশায় মিলিত হয়। আচ্ছা, যদি এর বিপরীত ঘটনা ঘটে, কিরকম, যে S1 থেকে যে তরঙ্গটা আসলো, সেই তরঙ্গের তরঙ্গ চূড়াটা, সেই তরঙ্গের তরঙ্গ চূড়া P বিন্দুতে পড়লো, কিন্তু S2 থেকে আগত তরঙ্গের তরঙ্গ পাদ, অর্থাৎ তরঙ্গ পাদ এটা এসে পড়লো P বিন্দুতে। S1 এর তরঙ্গ চূড়াটা এবং S2 এর তরঙ্গ পাদটা P বিন্দুতে পড়লো। তাহলে তারা P বিন্দুতে কিভাবে মিলিত হলো? বিপরীত দশায় মিলিত হলো। ফলে কি হবে, বিপরীত দশায় মিলিত হলে ওই P বিন্দুতে তাদের মিলিত তরঙ্গের বিস্তার সেটা হবে কি শূন্য, মিলিত তরঙ্গের বিস্তার শূন্য হবে। ফলে ওই বিন্দুতে কোনো উজ্জ্বলতা থাকবে না, কারণ বিস্তার না থাকলে উজ্জ্বলতা হয়ে যাবে শূন্য। P বিন্দুতে মিলিত তরঙ্গের বিস্তার হবে শূন্য, অর্থাৎ সেখানে হবে অন্ধকার। যখন S1 এবং S2 থেকে নির্গত তরঙ্গদ্বয় P বিন্দুতে সমদশায় মিলিত হয়, তখন সেই বিন্দুতে উজ্জ্বলতা হয় বেশি, অর্থাৎ অনেক উজ্জ্বল একটা রেখা পাওয়া যায়। আর যখন ওই বিন্দুতে বিপরীত দশায় তরঙ্গদ্বয় মিলিত হয়, তখন সেখানে উজ্জ্বলতা হয় শূন্য, অর্থাৎ সেখানে অন্ধকার অবস্থা সৃষ্টি হয়। তাহলে কি দাঁড়ালো বিষয়টা, যে দুইটি উৎস থেকে নির্গত তরঙ্গদ্বয় যদি কোথাও সমদশায় মিলিত হয়, সেখানে উজ্জ্বল ডোরা পাওয়া যায়, উজ্জ্বল রেখা পাওয়া যায়। আর যদি তারা বিপরীত দশায় মিলিত হয়, সেখানে অন্ধকার ডোরা অর্থাৎ অন্ধকার রেখা পাওয়া যায়। এই যে ঘটনাটা, কোথাও সমদশায় মিলিত হলে উজ্জ্বল ডোরা তৈরি হবে, কোথাও বিপরীত দশায় মিলিত হলে সেখানে অন্ধকার ডোরা তৈরি হবে। এই যে ঘটনাটা, এটাকে আমরা বলি কি, এটাকেই আমরা বলি আলোর ব্যতিচার। আলোর ব্যতিচার বলি আমরা। এটাকে বলি আমরা আলোর ব্যতিচার।
তাহলে শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য সূচি হচ্ছে আলোর ব্যতিচার। আমরা আলোর ব্যতিচার নিয়ে আলোচনা করবো আজকে। তো আলোর ব্যতিচার নিয়ে আলোচনা করা যাক। তাহলে দেখো, তাহলে শিক্ষার্থীরা দেখো, ব্যতিচার সৃষ্টি হওয়ার জন্য আমাদের কতগুলো শর্ত মেনে চলতে হবে। কি কি শর্ত মেনে চলতে হবে সেগুলো আমরা দেখি। ফার্স্টে ব্যতিচার সৃষ্টি হওয়ার জন্য যে শর্তগুলো প্রয়োজন, এই শর্তগুলো আমরা দেখি কি কি শর্ত মেনে চলতে হবে। এখানে মোট 4টা শর্ত রয়েছে। দেখো, প্রথম শর্ত হলো যে উৎসদ্বয় হতে নির্গত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য তথা কম্পাঙ্ক সমান হতে হবে। যে দুটো উৎস S1 আর S2 দুটো উৎসের কথা বলেছিলাম আমি, এই দুটো উৎস থেকে নির্গত যে তরঙ্গ দুটি, তাদের দশা, তাদের বিস্তার এবং কম্পাঙ্ক সমান হতে হবে। তাহলে S1 এবং S2 থেকে নির্গত তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য তথা কম্পাঙ্ক সমান হতে হবে। এটা হলো প্রথম শর্ত। তাহলে শিক্ষার্থীরা দেখো, প্রথম শর্তটা কি দাঁড়ালো, যে উৎসদ্বয় হতে নির্গত তরঙ্গের কম্পাঙ্ক তথা তরঙ্গ দৈর্ঘ্য সমান হতে হবে। প্রথম শর্ত হচ্ছে এটা। দ্বিতীয় শর্ত হলো দ্বিতীয় শর্ত কি, তরঙ্গদ্বয়ের বিস্তার। বিস্তার তোমরা জানো, আমি প্রথমেই দেখিয়েছি। সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করে তরঙ্গ, এটাকে বলা হয় বিস্তার। তো তরঙ্গদ্বয়ের বিস্তার সমান বা প্রায় সমান হতে হবে, প্রায় সমান হতে হবে, অথবা সমান হলেই সবচেয়ে ভালো হয়। এটা হলো দ্বিতীয় শর্ত। 3 নম্বর শর্ত কি, 3 নম্বর শর্ত হচ্ছে যে উৎসদ্বয় হতে হবে অতি ক্ষুদ্র। আমরা যে S1 আর S2 দুটো উৎস বিবেচনা করেছি, এই উৎস দুটি হতে হবে কিরকম, অতি ক্ষুদ্র, মানে একেবারে ছোট, যাকে আমরা বিন্দু উৎস বলতে পারি। এটা হলো 3 নম্বর শর্ত। আর 4 নম্বর শর্ত দেখো, কি, উৎসদ্বয়ের দূরত্ব হতে হবে অনেক কম। S1 আর S2 যে দুটি উৎসের কথা আমরা বলেছি, সেই উৎস দুটা, তাদের মধ্যবর্তী দূরত্ব হতে হবে খুবই কম, খুবই কম হতে হবে, তা না হলে এই ব্যতিচার পরীক্ষাটা করা সম্ভব নয়। তাহলে এই 4টা হচ্ছে ব্যতিচারের শর্ত। এই 4টা যদি আমরা মেনে চলি, তাহলেই ব্যতিচার পরীক্ষা করা সম্ভব। এখন খেয়াল করে দেখো, যে উৎসদ্বয় হতে নির্গত তরঙ্গের কম্পাঙ্ক তথা তরঙ্গ দৈর্ঘ্য সমান হতে হবে, আবার উৎসদ্বয়ের বিস্তার সমান অথবা প্রায় সমান হতে হবে, আবার উৎসদ্বয় অতি ক্ষুদ্র বিন্দু উৎস হতে হবে, আবার উৎসদ্বয় হতে হবে খুবই কাছাকাছি। এই 4টা শর্ত মেনে যদি আমরা পরীক্ষাটা করতে চাই, তাহলে দুইটা ভিন্ন উৎস, দুইটা ভিন্ন ধরা যাক দুইটা বাল্ব দিয়ে যদি আমরা এই পরীক্ষাটা করতে চাই, তাহলে করা সম্ভব না। কেন? আমরা যে একটা সাধারণ বাল্ব বা সাধারণ আলোর উৎস যে ব্যবহার করি, এই আলোর উৎস যে ব্যবহার করি, এগুলো আসলে অনেকগুলো, অনেক অনেক লক্ষ লক্ষ কোটি কোটি বিন্দু উৎসের সমষ্টি বলা যায়।
তো এগুলো আসলে অনেকগুলো বিন্দু, এই একটা আলোর উৎস, এটা আসলে অনেকগুলো বিন্দু উৎসের সমষ্টি। কাজেই আমরা যদি এরকম দুইটা বাল্ব ব্যবহার করি ব্যতিচার পরীক্ষার জন্য, তাহলে এই যে উৎসদ্বয় হতে হবে অতি ক্ষুদ্র অর্থাৎ বিন্দু উৎস, এই শর্তটা পূরণ করা সম্ভব নয়। এবং দুটো আলাদা উৎস হলে তাদের তরঙ্গ দৈর্ঘ্য বা তাদের বিস্তার এটাও ঠিক রাখা যায় না, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব অত্যন্ত ক্ষুদ্র, সেটাও ঠিক রাখা যায় না। এ কারণে বিকল্পভাবে একজন বিজ্ঞানী ইয়ং, টমাস ইয়ং 1801 সালে টমাস ইয়ং এই ব্যতিচারের জন্য একটা পরীক্ষা করেন। আমরা এখন এই ব্যতিচারের ইয়ং এর এই পরীক্ষাটা এটা নিয়ে আলোচনা করব, এবং এই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা, গাণিতিক সূত্র, এই গাণিতিক সূত্রগুলো আমরা দেখব। তো চলো পরীক্ষার্থীরা বিজ্ঞানী ইয়ং এর পরীক্ষাটা আমরা দেখি। তো শিক্ষার্থীরা দেখো আমরা কিভাবে এই পরীক্ষার সাহায্যে ব্যতিচারের পরীক্ষাটা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায় তা আমরা দেখব। তো দেখো, খেয়াল করো শিক্ষার্থীরা, প্রথমে একটা উজ্জ্বল আলো উৎস নেওয়া হয়েছে। এটা একটা উজ্জ্বল আলোর উৎস। এই উৎসের সামনে একটা পর্দা রাখা হয়েছে। ওই পর্দার সামনে একটা সরু ছিদ্র, অতি সরু ছিদ্র। ওই সরু ছিদ্র দিয়ে আলো এখান থেকে বের হয়ে আসবে, তরঙ্গের আকারে আলো চারদিকে ছড়িয়ে পড়বে। এই যে সরু ছিদ্রটা, এখান দিয়ে আলো বেরিয়ে আসছে, এই সরু ছিদ্রটাই তখন মূল আলোর উৎস মূল আলোর উৎস রূপে কাজ করবে। এই ছিদ্রটা, যাকে আমরা বলতে পারি চির, এই চিরটা তখন আলোর উৎস রূপে কাজ করবে। এরপরে এর সামনে আরো একটা পর্দা রাখা হলো, এবং সেই পর্দার উপরে সমান্তরালভাবে, প্রথম পর্দার সাথে সমান্তরালভাবে আরো একটা পর্দা রাখা হলো। সেই পর্দার উপরে দুইটা চির তৈরি করা হলো, S1 এবং S2 দুইটা চির, এমন ভাবে যাতে S থেকে S1 এর দূরত্ব এবং S থেকে S2 এর দূরত্ব, দুইটা দূরত্ব সমান হয়। তাহলে কি হবে, এখান থেকে নির্গত তরঙ্গগুলো এই চির দিয়ে বেরিয়ে আসবে, এই চির দিয়ে বেরিয়ে আসবে। তখন এই S1 এবং S2 থেকে নির্গত যে আলোক রশ্মিগুলো এখান দিয়ে যখন বেরিয়ে আসবে, তখন এরা এই S1 এবং S2 এরাই আলোর উৎসের ন্যায় আচরণ করবে। S1 এবং S2 দুটি আলোর উৎসের ন্যায় আচরণ করবে। এখন আমরা চাইলেই S1 এবং S2 যে উৎসদ্বয়, এদেরকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র দুটো উৎসে পরিণত করতে পারি। সরু ছিদ্র করলাম, তাহলে এটা একটা অতি ক্ষুদ্র উৎসের ন্যায় আচরণ করলো। এটাও সরু ছিদ্র করলাম, এটাও একটা অতি ক্ষুদ্র উৎসের ন্যায় আচরণ করলো। এবং তাদের মধ্যবর্তী দূরত্ব ইচ্ছা করলেই আমরা অত্যন্ত কম রাখতে পারি, অনেক কম রাখতে পারি চাইলেই। এভাবে দুইটা বিন্দু উৎস তৈরি করা যাচ্ছে, যাদের মধ্যবর্তী দূরত্ব অনেক কম হতে হবে, সেটাও আমরা তৈরি করতে পারছি। এবং উৎসদ্বয় প্রকৃতপক্ষে এখান থেকেই উৎপন্ন, ফলে প্রত্যেকেরই তরঙ্গ দৈর্ঘ্য সমান হবে এবং প্রত্যেকেরই বিস্তার সমান হবে। তাহলে ব্যতিচারের যে চারটা শর্ত আমাদের প্রয়োজন, এই চারটা শর্তই কিন্তু এখানে পালিত হচ্ছে। এভাবে চারটা শর্ত মেনে আমরা এই ক্ষেত্রে ব্যতিচার করতে পারি। তো ব্যতিচারে কি হচ্ছে সেটা আমরা দেখি। এই দুটোকে বলা হচ্ছে S1 এবং S2, এই দুটোকে বলা হচ্ছে উৎস বা চির, মানে দুইটি সরু সরু ছিদ্র তৈরি করার মাধ্যমে এই উৎস দুটি তৈরি হয়েছে, এই জন্য এই দুটিকে বলা হয় চির। এই চির থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা পর্দা রাখা হয়, চির থেকে একটা নির্দিষ্ট দূরত্বে একটা পর্দা রাখা হয়। এই পর্দার উপরেই ব্যতিচারের ঘটনাটা ঘটবে, আমরা সেটা দেখব। তো খেয়াল করো, এই S1 এবং S2 যে দুটি চির বা উৎস, এদের মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বটাকে ধরা হয় 2D। এই চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটাকে ধরা হয় 2D। তো প্রকৃতপক্ষে এই দূরত্বটা হবে একেবারেই কম, অত্যন্ত ক্ষুদ্র। কিরকম, মোটামুটি 0.4 মিলিমিটার অথবা 0.5 মিলিমিটার, এর চেয়ে বেশি না।
আচ্ছা, আর এই টি থেকে পর্দার যে দূরত্ব, এটাকে ধরা হয় ক্যাপিটাল টি। এই দূরত্বটা হবে বেশ অনেক। কিরকম? এই দূরত্বের মান মোটামুটি 1 মিটার অথবা তার সামান্য কম বেশি হতে পারে, মোটামুটি 1 মিটার। আচ্ছা, এখন তোমাদের মনে হতে পারে যে S1 এবং S2 এর দূরত্বকে আমরা 2D কেন ধরলাম, ডি ধরতে পারতাম। 2D ধরার কারণ হলো আমরা এখনই দেখব S1 আর S2 এর মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু থেকেই সব হিসাব নিকাশ করা হয়। তাহলে 2D ধরলে সুবিধা হচ্ছে কি, যে এই দূরত্বটাকে আমরা ধরতে পারবো ডি, এই দূরত্বটা সেটাও ডি। হিসাবের সুবিধার জন্য 2D ধরা হলো, যাতে পরবর্তীতে হিসাব নিকাশটা সহজ হয়, এই কারণে 2D ধরা হয়েছে। আচ্ছা, তোমরা মনে রাখবা যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বলো কি চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ধরা যাক বলে দিল যে 0.4 মিলিমিটার। তোমরা কিন্তু 2D সমান লিখবে 0.4 মিলিমিটার, ডি সমান না, 2D সমান 0.4 মিলিমিটার। আচ্ছা, এখন এই যে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের ঠিক মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু দিয়ে একটা লম্ব দ্বিখণ্ডক রেখা আঁকলাম, যা কিনা পর্দাকে ও বিন্দুতে ছেদ করে। এই লম্ব দ্বিখণ্ডক রেখাটা পর্দাকে ও বিন্দুতে ছেদ করে। এবার খেয়াল করো, S1 থেকে যদি কোনো একটা আলোক তরঙ্গ ও বিন্দুতে পৌঁছায়, এই আলোক তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে ও বিন্দুতে পৌঁছাবে, S2 থেকে আরেকটা আলোক তরঙ্গ যদি ও বিন্দুতে পৌঁছায়, সেটা কিন্তু একই দূরত্ব অতিক্রম করে পৌঁছাবে, কারণ এটা লম্ব দ্বিখণ্ডক রেখার উপর অবস্থিত। ফলে S1 এবং S2 থেকে নির্গত তরঙ্গদ্বয় যারা কিনা ও বিন্দুতে মিলিত হবে, তারা একই দূরত্ব যেহেতু অতিক্রম করবে, ফলে তারা নিশ্চয়ই সমদশায় মিলিত হবে। ফলে ও বিন্দুতে যখন তারা সমদশায় মিলিত হবে, সেখানে একটা উজ্জ্বল রেখা অর্থাৎ উজ্জ্বল ডোরা উৎপন্ন হবে। ও বিন্দুতে একটা উজ্জ্বল ডোরা পাওয়া যাবে। এই যে ও বিন্দুতে একটা উজ্জ্বল ডোরা পাওয়া যায়, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। এটাকে বলা হয় কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। তো ও বিন্দুতে একটা উজ্জ্বল ডোরা উৎপন্ন হয়, এটাকে আমরা বলবো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা। আচ্ছা, এরপরে ধরা যাক পর্দার উপর যে কোনো একটা বিন্দু পি। এই পি বিন্দুতে S1 থেকে আরেকটা আলোকরশ্মি পৌঁছালো এবং S2 থেকেও আরেকটা আলোকরশ্মি পৌঁছালো। তো পর্দার উপর অন্য যে কোনো একটা বিন্দু আমরা বিবেচনা করলাম পি। এই পি বিন্দুতে আরো দুটি আলোকরশ্মি, S1 থেকে একটা আলোকরশ্মি পি বিন্দুতে পড়লো, S2 থেকে আরেকটা আলোকরশ্মি পি বিন্দুতে পড়লো। এই তরঙ্গদ্বয় যখন পি বিন্দুতে মিলিত হবে, তখন সেখানে উজ্জ্বল ডোরা তৈরি হবে নাকি অন্ধকার ডোরা তৈরি হবে, তার শর্তটা কি আমরা প্রথমেই দেখেছি। তার শর্ত হচ্ছে, যদি তারা সমদশায় ওখানে মিলিত হয়, তাহলে সেখানে উজ্জ্বল ডোরা তৈরি হবে, আর যদি তারা বিপরীত দশায় মিলিত হয়, তাহলে সেখানে অন্ধকার ডোরা উৎপন্ন হবে, তাই তো? তাহলে এই পি বিন্দুতে উজ্জ্বল ডোরা উৎপন্ন হবে নাকি অন্ধকার ডোরা উৎপন্ন হবে, তার শর্তগুলো সেটা কি, সেটা আমরা এখন নির্ণয় করব। ধরা যাক কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে এই পি বিন্দুর দূরত্ব, সেটা হলো x। কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে পি বিন্দুর যে দূরত্ব, এটা আমরা ধরে নিলাম x, এটা হচ্ছে x। এখন S1 থেকে আমরা পর্দার উপর একটা লম্ব আঁকি, ধরা যাক সেটা S1M। S2 থেকে পর্দার উপরে আরেকটা লম্ব রেখা আঁকলাম, সেটা হলো S2N। এখন দেখো S1 এবং S2 থেকে যে আলোকরশ্মিদ্বয় পি বিন্দুতে পৌঁছাচ্ছে, তাদের পথ পার্থক্য, সেই পথ পার্থক্য হবে কি S2M মাইনাস S1M। তাদের পথ পার্থক্য হবে S1 এবং S2 থেকে যে তরঙ্গ দুটি পি বিন্দুতে পৌঁছাবে, তাদের পথ পার্থক্য হবে S2P মাইনাস S1P। মানে S1 থেকে যে তরঙ্গটা পি বিন্দুতে পৌঁছাবে, তার অতিক্রান্ত দূরত্ব সেটা হলো S2P, আর S1 থেকে যে তরঙ্গটা পি বিন্দুতে পৌঁছাবে, তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S1P।
তাহলে এদের যে পথ পার্থক্য, অতিক্রান্ত দূরত্বের পার্থক্য, সেটা হচ্ছে s2p মাইনাস s1p। এটার মানটা কত সেটা আমরা নির্ণয় করব। তো কিভাবে নির্ণয় করতে পারি দেখো। তো শিক্ষার্থীরা দেখো, S2PN এটা একটা সমকোণী ত্রিভুজ যদি বিবেচনা করি, এই সমকোণী ত্রিভুজে S2P হলো অতিভুজ। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী S2P স্কয়ার সমান PN স্কয়ার প্লাস S2N স্কয়ার। ঠিক আছে, S2P স্কয়ার সমান PN স্কয়ার প্লাস SN স্কয়ার। এখন PN সমান কি লেখা যায়? এই PN সমান PO প্লাস ON, PO প্লাস ON। এখানে PO টা হলো x আর ON সমান D, স্মল d, ON হলো D হোল স্কয়ার প্লাস S2N মানে চির থেকে পর্দার দূরত্ব, যাকে আমরা ক্যাপিটাল D দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল D স্কয়ার। তাহলে S2P স্কয়ার দাঁড়ালো কি x প্লাস D হোল স্কয়ার প্লাস D স্কয়ার। এটা হচ্ছে S2P। আবার একইভাবে দেখো S1MP এই সমকোণী ত্রিভুজ থেকে যদি আমরা বের করি, তাহলে S1P স্কয়ার সমান লিখতে পারি কি, S1P স্কয়ার সমান PM স্কয়ার প্লাস S1M স্কয়ার। PM সমান কি, PO থেকে OM অর্থাৎ x থেকে যদি আমরা d মাইনাস করি তাহলে PM থাকে। তাহলে PM স্কয়ার সমান লিখতে পারি, PM স্কয়ার সমান লিখতে পারি আমরা x মাইনাস d হোল স্কয়ার প্লাস d স্কয়ার। S1M মানে d, তাহলে S1P স্কয়ার সমান লেখা যায় x মাইনাস d হোল স্কয়ার প্লাস d স্কয়ার, এটা লেখা যায়। তাহলে যদি আমরা S2P স্কয়ার থেকে S1P স্কয়ার মাইনাস করে দিই, S2P স্কয়ার থেকে যদি S1P স্কয়ার মাইনাস করে দিই, তাহলে দেখো ডান দিকে d স্কয়ার ক্যান্সেল হয়ে যায়, d স্কয়ার কেটে যায়, থাকে কি x প্লাস d হোল স্কয়ার মাইনাস x মাইনাস d হোল স্কয়ার, এটা থাকে। এটা থাকে। আচ্ছা, এখন ডান দিকে যদি আমরা সূত্র ব্যবহার করি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a মাইনাস b ইনটু a প্লাস b, আর ডান দিকে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, তাহলে 4ab অর্থাৎ 4xd, এটা থাকে। এখান থেকে S2P মাইনাস S1P সমান লেখা যায় 4xd বাই S2P প্লাস S1P, এটা লেখা যায়। আমরা পক্ষান্তর করে আমরা এটা লিখতে পারি। তো এবার খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, S2P মাইনাস S1P সেটা হলো কি, এই উৎসদ্বয় হতে অতিক্রান্ত তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য, সেটা সমান দাঁড়ালো এটা। এখন আগেই বলেছি যে 2D অর্থাৎ চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সেটা হলো কিরকম, খুবই কম, 0.4 মিলিমিটার বা তার কাছাকাছি। সেখানে চিরদ্বয় থেকে পর্দার দূরত্ব সেটা হলো অনেক বেশি, 1 মিটার, অনেক বেশি। কাজেই সেই ক্ষেত্রে S1P, এই S1P অথবা S2P এদেরকে প্রায় চির থেকে পর্দার দূরত্বের সমান বলে বিবেচনা করা যায়, অর্থাৎ S2P বা S1P দুটাকেই প্রায় ক্যাপিটাল D এরকম বিবেচনা করা যায়। যদি আমরা এরকম ধরি তাহলে কি হয় দেখো, আমি এই পাশে দেখাই বিষয়টা।
এখন S1P সমান প্রায় ক্যাপিটাল ডি এর সমান, S2P প্রায় ক্যাপিটাল ডি এর সমান, এরকম প্রায় সমান ধরে আমরা কি পাই S2P মাইনাস S1P, এটার মান কি পাওয়া যায় দেখো। ফোর এক্স ডি ছিল আগে, S2P সেটাও ক্যাপিটাল ডি, আবার S1P সেটাও ক্যাপিটাল ডি, অর্থাৎ নিচে 2D এরকম থাকে। তাহলে কি দাঁড়ায়, আমি এখন চিত্রটা মুছে দেই, চিত্রটা তোমাদের মোটামুটি বোঝা হয়েছে, এখন চিত্রটা মুছে দেই। সুতরাং এই লাইনটাকে আমরা 2 দিয়ে উপর নিচে কাটাকাটি দিলে কিভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি x ইনটু 2d বাই d, 2 ক্যান্সেল হয়ে গেল, এভাবে লিখতে পারি আমরা। তাহলে পথ পার্থক্য হচ্ছে x ইনটু 2d বাই ক্যাপিটাল D। এখন দেখো উজ্জ্বল বিন্দুর শর্ত, মানে ওই বিন্দুতে p বিন্দুতে আমরা যে পর্দার উপরে p একটা বিন্দু বিবেচনা করেছিলাম, সেই p বিন্দুতে উজ্জ্বল বিন্দু তৈরি হবে নাকি অন্ধকার বিন্দু তৈরি হবে, তার শর্তটা হচ্ছে যদি তারা সমদশায় মিলিত হয় তখন সেখানে উজ্জ্বল বিন্দু তৈরি হবে। আর সমদশায় মিলিত হওয়ার উপায় কি, যদি ওই তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য λ/2 এর জোড় গুণিতক হয়, তাহলে তারা সমদশায় মিলিত হবে। তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য যদি λ/2 অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য λ/2 এর জোড় গুণিতক যদি হয়, তাহলে ওই বিন্দুতে তারা সমদশায় মিলিত হবে, অর্থাৎ ওই বিন্দুতে উজ্জ্বল ডোরা তৈরি হবে। তাহলে উজ্জ্বল ডোরার শর্ত কি, উজ্জ্বল ডোরার শর্ত হলো পথ পার্থক্য হলো λ/2 এর জোড় গুণিতক। এখন এই S2P মাইনাস S1P এটার মান বাম দিকে বসিয়ে দিই। ডান দিকে 2 ক্যান্সেল করে n ল্যাম্ডা লেখা যায়। এখান থেকে এখানে x টাকে আমরা xn লিখব, অর্থাৎ p বিন্দুতে আমরা ধরে নিচ্ছি যে n তম উজ্জ্বল ডোরা তৈরি হচ্ছে, ওই জন্য p বিন্দুর দূরত্ব x টাকে আমরা এখানে xn বলে বিবেচনা করছি। তাহলে p বিন্দুর দূরত্ব n তম উজ্জ্বল ডোরার দূরত্ব xn যদি হয়, তাহলে S2P মাইনাস S1P এর পরিবর্তে আমরা xn ইনটু 2d বাই d লিখলাম, আর ডান দিকে 2 ক্যান্সেল করে n ল্যাম্ডা। শেষ পর্যন্ত কি দাঁড়ায়, শেষ পর্যন্ত দাঁড়ায় xn সমান n ল্যাম্ডা d বাই 2d, অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে n তম উজ্জ্বল ডোরার দূরত্ব n ল্যাম্ডা d বাই 2d। এবার অন্ধকারের শর্ত দেখি আমরা। অন্ধকার ডোরার শর্ত হচ্ছে এরা বিপরীত দশায় মিলিত হলে তখন সেখানে অন্ধকার ডোরা তৈরি হবে, অর্থাৎ যদি পথ পার্থক্য λ/2 এর বিজোড় গুণিতক হয় তখন সেখানে অন্ধকার ডোরা তৈরি হবে। অর্থাৎ S2P মাইনাস S1P সমান 2n প্লাস 1 ইনটু λ/2। এখন S2P মাইনাস S1P সেটা হলো কি n তম অন্ধকার ডোরার দূরত্ব। তো n তম অন্ধকার ডোরার জন্য পথ পার্থক্য। এখন n তম অন্ধকার ডোরার দূরত্ব যদি আমরা xn প্রাইম ধরি, তাহলে এটার পরিবর্তে কি লিখতে পারি,
তাহলে এখানে আমরা xn প্রাইম ইনটু 2d বাই d এভাবে লিখতে পারি। এখানে xn প্রাইমটা হচ্ছে কি কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে n তম অন্ধকার ডোরা দূরত্ব, যেমন xm হলো কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে n তম উজ্জ্বল ডোরা দূরত্ব, আর xn প্রাইম হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে n তম অন্ধকার ডোরা দূরত্ব। তাহলে xn প্রাইম সমান কি হয়? তাহলে xn প্রাইম সমান 2n + 1 * λ/2 * d / 2d। তাহলে xn অর্থাৎ কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে n তম উজ্জ্বল ডোরা দূরত্ব n λ/d/2d, আর কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে n তম অন্ধকার ডোরা দূরত্ব xn প্রাইম সমান 2n + 1 * λ/2 * d/2d। এই হচ্ছে শর্তটি। তো শিক্ষার্থীরা, আমরা আজকে ব্যতিচার সম্পর্কে মোটামুটি একটু ধারণা পেলাম। ব্যতিচারের মাধ্যমে কিভাবে উজ্জ্বল ডোরা তৈরি হয়, কিভাবে অন্ধকার ডোরা তৈরি হয় সেটা আমরা জানলাম। পরবর্তী ক্লাসে আমরা এই সম্পর্কে যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেগুলো করব। তো আমি আশা করব তোমরা আমার ক্লাসটা যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে তোমরা এই ব্যতিচার সম্পর্কে মোটামুটি স্পষ্ট ধারণা পাবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস শেষ করছি এবং আশা করছি তোমরা সবাই আমার পরবর্তী ক্লাসে অবশ্যই সবাই মনোযোগ দিয়ে আবার ক্লাসটা অংশগ্রহণ করবে। সবাইকে অশেষ ধন্যবাদ।